আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ফেব্রুয়ারি মাসে যে ফ্রি কোর্সটা শুরু হয়েছিল তার আজকে 30 নম্বর ক্লাস। ফেব্রুয়ারি মাসে যে ফ্রি কোর্সটি শুরু হয়েছিল তার আজকে 30 নম্বর ফ্রি ক্লাস। ঠিক আছে, গতকাল বিকাল 3টায় 29 নম্বর ফ্রি ক্লাস ছিল, আজকে 30 নম্বর ফ্রি ক্লাস দিয়েছি। তো যারা ক্লাসগুলো তোমরা করতেছো, এই ক্লাসগুলো নোটিস পেতে গেলে আমাদের দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক আছে কমেন্টে। মেসেঞ্জার গ্রুপে অবশ্যই যুক্ত থাকবা। কবে ক্লাস হয় কবে হয় না সকল বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায় মেসেঞ্জার গ্রুপ থেকে। ঠিক আছে, ওকে। তা আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা। ঠিক আছে, তোমরা প্রতিটা ক্লাস প্লেলিস্ট আকারে ধারাবাহিকভাবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সিরিয়ালি এই ক্লাসগুলো ইউটিউবে দেয়া আছে। তো তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো করতে চাও তারা কমেন্টে দেখবা যে ইউটিউবের লিংক আছে, সেখান থেকে দেখে ক্লাসগুলো করবা। আর একটা কথা হচ্ছে, তোমরা যদি পেইড কোর্সে ভর্তি হতে চাও মাত্র 510 টাকায় তোমরা পেইড কোর্সে ভর্তি হতে পারবা। ঠিক আছে, সেক্ষেত্রে আমার নাম্বারে ফোন দিতে পারো 01707442501, ফোন দিয়ে ভর্তি হতে পারো। ওকে, এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো বা পেজে মেসেজ দিতে পারো। যাই হোক, এই ক্লাসটি হচ্ছে ফ্রি। গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। ঠিক আছে, সবাই যারা আছো তোমরা বন্ধুদেরকে একটু মেনশন দাও। আর একটা বিষয় হচ্ছে তোমরা যে এখন যারা যারা আছো ক্লাসগুলো তোমরা তারা রেগুলার করবা। আজকে ক্লাস করো কালকে করো না, তাহলে ক্লাসগুলো তোমাদের কাছে আর রিস্ক করে না। ঠিক আছে, ওকে ওকে তাহলে ওকে ওকে তাহলে আমরা শুরু করি তাহলে যেখানে ছিল আমরা সেখানেই শুরু করি। গতকাল আমরা যেখানে ছিলাম মাস্টারে সম্ভাব্য গতকাল এই এই পর্যন্ত আমরা পড়েছি, আজকে আমরা তার পর থেকে পড়বো। ঠিক আছে, তোমরা যারা আছো মাস্টারে যেখান থেকে পড়ছিলাম সম্ভাব্য তারপর থেকে পড়বো। তোমরা যারা আছো ক্লাসটা একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা আমার ক্লাসটা দেখতেছো তাদের কাজ হচ্ছে ক্লাসটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেয়া। ওকে, বন্ধুদের সাথে শেয়ার করে দেয়া এবং বন্ধুদেরকে মেনশন করা এবং ক্লাসে একটা রিয়াক্ট করবা। যেই ক্লাসগুলোতে রিয়াক্ট বেশি পড়ে ওই ক্লাসগুলো ফেসবুক বেশি রিচ দিয়ে দেয়। ওকে, তো চলো আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু শুরু করে ফেলি। যে নো, নো এর ব্যাপারটা খেয়াল করো। নো এর ব্যাপারটা হচ্ছে যে খেয়াল করব যে আই উইল নট টেক এ নো। তো এখানে খেয়াল করো, এ হচ্ছে একটা আর্টিকেল, এই আর্টিকেলের পরে যে শব্দটা থাকে সেটা নাউন হয়। এ হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে নাউন হয়। ঠিক আছে, তাহলে এই কারণে নোটা হয়ে গেছে আর্টিকেল, সরি নাউন। ঠিক আছে, আর্টিকেলের পরে যদি শব্দ থাকে সেই শব্দটা নাউন হয়, এই যে নো হইছে নাউন। দেখো অ্যাডজেক্টিভ হিসাবে নো কখন বসে, ইট ইজ নো জোকস। দেখো ইট ইজ নো জোকস, এই যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এটা অ্যাডজেক্টিভ, এটা তামাশা নয়। ওকে, এটা হচ্ছে নোটা অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। তারপরে অ্যাডভার্ব হিসাবে ইট ইজ নো মোর। দেখো একটা, দেখো অ্যাডজেক্টিভ মোর এর পূর্বে যে অ্যাডজেক্টিভ মোর এর পূর্বে বসে অ্যাডভার্ব। তো এই যে মোর শব্দটা অ্যাডজেক্টিভ, তিনি আর নেই, হি ইজ নো মোর। তাহলে এই যে মোর শব্দটা অ্যাডজেক্টিভ, তার আগে যখন নোটা বসাইছো সেই নোটা হইতেছে কি, সেই নোটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এই নোটা হইতেছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ওকে, তারপরে আসো ওয়ান্স। ওয়ান্সটা নাউন হিসেবে বসে, প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, আমাকে একবারের জন্য সাহায্য করো। এই যে ফর একটা প্রিপোজিশন, তারপরে যখন ওয়ান্স বসেছে এইটা হবে নাউন। তারপরে দেখো ওয়ান্স অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। ইউ ওয়্যার ইয়াং ওয়ান্স, তুমি এক সময় তরুণ ছিলে। এক সময় মানে একদা তুমি তরুণ ছিলে, একদা তুমি তরুণ ছিলে, একদা এক বলে না, যে এই একদা তুমি তরুণ ছিলে, এক সময় তুমি তরুণ ছিলে। তুমি কখন তরুণ ছিলে, এক সময়। ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে উত্তরে যেটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। ওয়ান্স আবার কনজাংশন হিসেবে ব্যবহার হয়। ওয়ান্স হি হেজিটেটস হি উইল ফেল, যখন সে অর্থে ব্যবহার হয়, মানে যদি একবার সে ইতস্তত করে তাহলে তার পতন হবে। ওয়ান্সটা ইফ যে কনজাংশন আছে না তার পরিবর্তে ওয়ান্স ব্যবহার হয়। ওয়ান্স হি হেজিটেটস হি ফেল। তো এখানে বুঝবো কিভাবে, এই যে ওয়ান্স এর পরে একটা বাক্য আছে, আবার দুইটা বাক্য যদি ওয়ান্স দ্বারা যুক্ত থাকে তাহলে সেই ওয়ান্সটাকে আমরা কনজাংশন হিসেবে বিবেচনা করব। আশা করছি যে তোমরা এই কনসেপ্টটা বুঝে গেছো। ঠিক আছে, আশা করছি কনসেপ্টটা বুঝে গেছো। পরবর্তীতে আমরা শুধু ওয়ানের, আচ্ছা যারা
মানে ফেসবুকে ক্লাসগুলো দেখো, যারা ফেসবুকে ক্লাসগুলো দেখো, যারা ফেসবুকে ক্লাসগুলো দেখো, তারা মানে কি রেগুলার ক্লাসগুলো ফেসবুকে লাইভ ক্লাস করো না কেন? ঠিক আছে? তোমরা লাইভ ক্লাস করো না কেন? লাইভ ক্লাস করতে চাও না কেন? এটা একটু বলো তো। দেখো, লাইভ ক্লাস করতে চাও না কেন? ব্যাপারটা খুবই দুঃখজনক। লাইভ ক্লাস করবা তোমরা, ঠিক আছে? লাইভ ক্লাস করবা, তাহলে অনেক উপকার হবে। অনেক উপকার হবে এবং তোমরা আমাকে অনেক বেশি প্রশ্ন করতে পারবা। লাইভ ক্লাসে অনেক প্রশ্ন করা যায়। ওকে, ওকে। তো দেখো, ওয়ান শব্দটা নাউন হিসেবে ব্যবহার হয়। আই অ্যাম অ্যাট ওয়ান। এই যে অ্যাট একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন আর আরেকটা প্রিপোজিশনের মাঝে যদি কোনো শব্দ বসে সেটা সাধারণত নাউন হয়। ওয়ান উড থিঙ্ক হি ওয়াজ ম্যাড। এখানে থিঙ্ক, এখানে একটা দ্যাট উজ্জ আছে, ঠিক আছে? যে কেউ ভাববে সে পাগল। ওয়ান মানে যে কেউ, ওয়ানটা এখানে প্রোনাউনের জায়গায় বসছে, প্রোনাউনের জায়গায় বসছে, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এটা রেনান মার্টিন ওয়ানকে নাউন বলে। বেসিক্যালি ওয়ান একটা ইনডিফিনিট প্রোনাউন। তো রেনান মার্টিন এই জায়গায় যে ওয়ানটা বসছে, এইখানে যে ওয়ানটা বসছে ভার্বের সাবজেক্টের জায়গায়, সেটা আসলে প্রোনাউন বলা উচিত। তো রেনান মার্টিনের বলে যে এটা হচ্ছে নাউনই হবে, সেই কারণে নাউন দেখাবে তোমরা। প্রোনাউনের ব্যাপারটা দেখো, ওয়ান তো ইনডিফিনিট প্রোনাউন তোমরা জানো, যখন সাবজেক্টের জায়গায় বসবে বা অবজেক্টের জায়গায়, তাহলে ওয়ান হচ্ছে ইনডিফিনিট। যে কোনো ব্যক্তি অর্থে ওয়ান একা ব্যবহার হলে তখন সাবজেক্টের হলে তা প্রোনাউন হবে, ঠিক আছে? দেখো দ্য লিটল ওয়ান্স, দেখো লিটল ওয়ান্স, যে যে ক্রাইড ইন জয়, ছোটরা আনন্দে চিৎকার করলো। এখানে ওয়ান্সটা দেখো, ওয়ান্স, দ্য লিটল ওয়ান্স, ওয়ান্সটা হচ্ছে সাবজেক্ট, তো এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আশা করছি যে বুঝতে পারছো। আমরা যারা দেখছো ক্লাসটাতে একটা লাভ রিয়াক্ট করে দিবা, যারা দেখতেছো তারা ক্লাসটাতে একটা লাভ রিয়াক্ট করে দিবা। ছেলেমেয়েরা যারা দেখতেছো তারা ক্লাসটায় একটা লাভ রিয়াক্ট করে দিবা। আমি তোমাদেরকে তো অনেক গুরুত্ব সহকারে পড়ানোর চেষ্টা করি। আমি কি হচ্ছে তোমাদেরকে মানে গোজামিল দিয়ে পড়াই? আমি কি তোমাদেরকে ভালোভাবে পড়াই না, বলো? আমি অনেক ভালোভাবে পড়ানোর, আমার যে যতটুকু সক্ষমতা আছে আমি ততটুকু দিয়েই পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তারপরে আমরা খেয়াল করি, তারপরে আমরা খেয়াল করি যে ওয়ান অ্যাডজেক্টিভ হিসেবে দেখো, ওয়ান ডে, ওয়ানের পরে নাউন আছে না? তো দেখো ওই ওয়ান ডে, একদিন, নাউনটাকে মডিফাই করে যখন ওয়ান, তখন সেটা অ্যাডজেক্টিভ। তারপর আসো অনলির ব্যাপারটা, আসো অনলি। ইট ওয়াজ হিজ অনলি চান্স। এইখানে যে অনলি আছে, খেয়াল করো, এইখানে যে অনলি আছে, এই অনলিটা দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে। অনলি চান্স, একমাত্র সুযোগ। কেমন সুযোগ? একমাত্র সুযোগ। এই অনলিটা হবে তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হিসাবে দেখো, হি ওয়াজ অনলি ফুলিশ, দ্য সিম্পলি ফুলিশ মানে সে নিশ্চয়ই বোকা। অনলি ফুলিশ মানে এখানে সিম্পলি, সাধারণভাবে নিশ্চয়ই বোকা। হি ক্যান অনলি রিড, এই অনলিটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? অনলি। তারপর দেখো কনজাংশন হিসেবে কখন ব্যবহার হবে? টেক হট আই হ্যাভ, টেক হট আই হ্যাভ অনলি লেট মি গো। টেক হ্যাভ আই অনলি লেট মি গো, এই অনলি, এই অনলি, এই যে একটা বাক্য, টেক হট আই হ্যাভ আর লেট মি অনলি। আচ্ছা, ইউ মে গো দেয়ার, এখানে কিন্তু বাক্য টেক হট আই হ্যাভ, এখানেই দুইটা বাক্য আছে, এখানে তিনটা ক্লোজ আছে, বাট এখানে দুইটা ক্লোজ, মানে একাধিক ক্লোজকে যখন যুক্ত করতেছে অনলিটা, তখন সেটা কনজাংশন। এই যে অনলি দুইটি ক্লোজের সংযোগকারী অর্থে, বাট অর্থে ব্যবহার হইতেছে। টেক হট, টেক হট আই হ্যাভ, আমার যা কিছু আছে নাও। অনলি লেট মি গো, আমাকে যেতে যাও, কিন্তু আমাকে যেতে দাও, বা কেবল আমাকে যেতে দাও। ইউ মে গো দেয়ার অনলি রিমেইন সাইলেন্ট, সেখানে যেতে পারো কিন্তু চুপ থাকো। বুঝছো? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে 35 নম্বর প্রশ্ন দেখো, প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি। তো অনলি কি হিসেবে ব্যবহার হচ্ছে? কনজাংশন। কারণ এই যে একটা ক্লোজ, এই যে একটা দুইটা ক্লোজ মানে তিনটা ক্লোজকে যুক্ত করছে তারা, দুইটা ক্লোজকে বেসিক্যালি যুক্ত করছে দেখে এই কারণে। দেখো হি ইজ অনলি, হি ইজ দা অনলি সন অফ, অনলি সন কে মডিফাই করতেছে, তাহলে এটা হবে কি? অ্যাডজেক্টিভ হবে। আশা করছি বুঝতে পারছো। ওভারের ব্যাপারটা আসো, দেখো ইন ওয়ান ওভার হি টুক, হি টুক 4 উইকেটস, মানে এক ওভারে সে 4 উইকেট নেয়। ইন ওয়ান ওভার, এক ওভারে। ও ইন ওয়ান ওভার, ইন ওয়ান ওভার, ওয়ান ওভার, ওভারটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ ইন ওয়ান ওভার এটা নাউন ফ্রেজ। ইন ওয়ান ওভার, ওয়ান ওভার, ওভারটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ডিটারমিনার ওয়ান আছে, এর পরের শব্দটা সাধারণত নাউন হয়। ডিটারমিনার ওয়ান আছে এবং তারপরের শব্দটা নাউন হয়। যারা ক্লাসটা দেখতেছো ভাইয়ারা, ক্লাসটা একটা লাভ রিয়াক্ট করে দিবা তোমরা। যারা ক্লাসটা দেখতেছো তারা ক্লাসটা একটা লাভ রিয়াক্ট করে দিবা, ঠিক আছে? যারা ক্লাসটা দেখতেছো তারা ক্লাসটা একটা লাভ রিয়াক্ট করে দিবে। হ্যাঁ, ওকে। যারা এখন ক্লাসটা দেখতেছো লাভ রিয়াক্ট করে দিবা। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো
এখানে ওয়ানটা হচ্ছে কি, ওয়ানটা এই যে ওয়ান ওয়ার্ডটা হচ্ছে নাউন হবে। ওকে, তারপরে দেখো অ্যাডভার্ব হিসাবে রিড ইট ওভার কেয়ারফুলি। রিড ইট ওভার কেয়ারফুলি, যে এটা খুব ভালো করে পড়ো। দেখো ওভার কেয়ারফুলি কিভাবে পড়ো, যে রিড ইট কেয়ারফুলি, এখানে ওভারটা খেয়াল করো। রিড ইট ওভার, ওভার শব্দটা কেয়ারফুলি কে মডিফাই করছে। ওভার কেয়ারফুলি মানে খুব ভালো অর্থে, ভেরি কেয়ারফুলি যেমন বলে না, ওভার কেয়ারফুলি মানে ওভার শব্দটা কেয়ারফুলি বা অ্যাডভার্বটাকে মডিফাই, যে ওভার বাক্যে অ্যাডভার্ব কেয়ারফুলি কে মডিফাই করে, তাই অ্যাডভার্বে মানে ওভার বাক্যে অ্যাডভার্ব এবং কেয়ারফুলি একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ঠিক আছে, মানে খুব ভালো করে পড়ো। কেয়ারফুলি মানে যত্ন করে, ভালো করে। ওভার কেয়ারফুলি খুব ভালো করে। তারপর প্রিপোজিশন হিসেবে ওভার বলে এট 40 এ চেঞ্জ কেম ওভার হিম। এই যে মনে রাখো, ওভার যখন প্রিপোজিশন হবে তখন ওইটার পরে নাউন বা প্রোনাউন থাকে। এই হিমটা হইলো সেই প্রোনাউন। ওভার যখন প্রিপোজিশন হবে তারপরে হচ্ছে নাউন বা প্রোনাউন থাকে, এই হিমটা হইতেছে সেই নাউন বা প্রোনাউনের প্রোনাউন এটা। ঠিক আছে, ওভারের পর নাউন বা প্রোনাউন থাকলে ওভার সর্বদাই প্রিপোজিশন। আশা করছি কনসেপ্ট খানা বুঝতে পারছো। ঠিক আছে, আবার এখন আসো রাইট এর ব্যবহারটায়। রাইট এর ব্যবহারে আসো। ইট ইজ এ ম্যাটার অফ রাইট। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এখানে রাইটটা হচ্ছে প্রিপোজিশনের পরে বসছে। প্রিপোজিশন প্লাস এক শব্দ, সেই এই শব্দটা হচ্ছে তোমার নাউন হবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো নাউন, আবার নাউন হচ্ছে ইট ইজ এ, এটা নাউন কিভাবে হয়, এটা এটা ভার্ব হবে। ঠিক আছে, ইট ইজ এ, এটা নাউন হবে না, এটা ভার্ব হবে, ভার্ব। এই যে এই জায়গাটায়, সরি আমি ঠিক জায়গাটাই লিখে দেই। এখানে এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই জায়গাটায় নাউন হবে না, এই জায়গাটায় হবে ভার্ব। এই জায়গাটা হবে কি ভার্ব। ঠিক আছে, ভার্ব। ওকে, তো এখানে খেয়াল করো, বলছে কি খেয়াল করো, যে ইট ইজ সাচ এ ফল দ্যাট উইল রাইট। এই যে উইল একটা মডাল অক্সিলারি ভার্ব, মডালের পরে যেটা বসে সেটা ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে রাইটটা হচ্ছে ভার্ব। বলছে যে এটা এমন ভুল, ইট ইজ সাচ এ ফল্ট, এটা এমন ভুল, সাচ মানে এমন, সাচ এ ফল্ট এটা এমন একটা ভুল, দ্যাট উইল রাইট ইটসেলফ যা নিজে নিজে ঠিক হয়ে যাবে। এটা এমন একটা ভুল যা নিজে নিজে ঠিক হয়ে যাবে। এটা এমন একটা ভুল যা নিজে নিজে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে রাইট বসে, হি ইজ দ্য রাইট ম্যান। দেখো এই যে নাউনকে মডিফাই হয়েছে কেমন ম্যান, দেখো তো বলছে যে কেমন ম্যান, বলছে উত্তরে বলছে যে রাইট ম্যান। উত্তরে আসতেছে না যে কেমন ম্যান, উত্তরে বলতেছে যে রাইট ম্যান। কেমন ম্যান, উত্তরে আসতেছে রাইট ম্যান। ঠিক আছে, যখন নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করছি এটা বুঝতে পারছো। আহ দেখো, এটা বুঝতে পারছো। পরবর্তী নাম্বারে আমরা দেখি। দেখো পরবর্তী নাম্বারে দেখো, সার্ভ হিম রাইট। এখানে দেখো তার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করো। সঠিকভাবে, রাইট মান এখানে হচ্ছে সঠিকভাবে, সে কিভাবে ব্যবহার করো, সঠিকভাবে। সার্ভ হিম রাইট, এইখানে রাইটটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কেন, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরবর্তী ওয়ার্ডটি যে যখন ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব। সেই সেভ হিম রাইট কিভাবে, সরি সার্ভ হিম রাইট কিভাবে তাকে সার্ভ করো, রাইট, রাইট। ঠিক আছে, তাহলে রাইটটা হইতেছে একটা অ্যাডভার্ব। আই হোপ যে কনসেপ্ট ক্লিয়ার। 37 নম্বর প্রশ্ন দেখো, শি ডিড ইট রাইট। শি ডিড ইট রাইট, এখানে খেয়াল করো, শি ডিড ইট রাইট, শি ডিড ইট রাইটে, শি ডিড ইট রাইট, এখানে খেয়াল করো, এখানে রাইট সে কিভাবে, ঠিকভাবে। এখানে রাইটটা ভার্বকে কিভাবে করলো, ঠিকভাবে। 38 নম্বর, আই ক্যান নট রাইট দ্য রং। আই ক্যান নট রাইট, আমি রংটা সঠিক করতে পারি না। তো ক্যান নট মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে 38 নম্বরটা হবে ভার্ব। 39 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। এখানে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ হিসাবে। দেখো কোন রাইটটা অ্যাডজেক্টিভ হিসাবে, এই রাইট ম্যানের, হি ইজ দ্য রাইট ম্যান, কেন, এই যে নাউনকে মডিফাই হয়েছে কেমন ম্যান, রাইট ম্যান। বুঝতে পারছো কি, অ্যাডজেক্টিভ হিসাবে যেটা ব্যবহার হয়েছে তো কোনটা, রাইটটাই। দেখো, তো আমরা আমরা খেয়াল করি, আমরা এখন খেয়াল করি পরবর্তীতে এটা কোন নিয়ম পাইছি খেয়াল করি আমরা, রাউন্ড রাউন্ড, তাই না, রাউন্ড রাউন্ড রাউন্ড। আচ্ছা, এইখানে হবে তোমার, এই যে এই জায়গাটাই হবে রাউন্ড। ঠিক আছে, এই যে জায়গাটা আমরা, এখানে হবে রাউন্ড। ওকে, এখানে রাউন্ড হবে, এখানে তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, এই বইয়ে মানে ছবি উঠাতে এটা ঝাপসা হয়ে গেছে। ওকে, এইখানে হবে রাউন্ড, ROUND, রাউন্ড। তাহলে দেখো,
রাউন্ডটা কখন নাউন হিসেবে ব্যবহার হয়? দেখো, দা বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। ইন দ্য ফার্স্ট রাউন্ড আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হয়, তাহলে রাউন্ডটা নাউন। তারপর ভার্ব হিসেবে দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, তারা নীরবে মন্দির, টেম্পল মানে হচ্ছে মন্দির, তারা নীরবে, কিভাবে নীরবে, নীরবেটা অ্যাডভার্ব, রাউন্ডেড করেছিল মানে প্রদক্ষিণ করেছিল, চারদিকে ঘোরা অর্থে রাউন্ডেড বসে, ঠিক আছে। এরপরে বলছে যে অ্যাডজেক্টিভ হিসাবে এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর হোলটা হইতেছে নাউন। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে রাউন্ডটা অ্যাডজেক্টিভ। যে গোল করতে চৌকো পেরেক, যে কাজে বা যে যা উপযুক্ত নয়, মানে যে কাজে যে উপযুক্ত নয়, গোল করতে চৌকো পেরেক মানে হচ্ছে যে কাজে যে যে বা যা উপযুক্ত নয়। ধরো তোমার কাজ হচ্ছে গান গাওয়া, আর তোমার আনে আমি বসে দিছি যে তুমি হচ্ছে স্টুডেন্ট পড়াও, তো তুমি তো হচ্ছে ভাই স্টুডেন্ট পড়াইতে উপযুক্ত না। যারা ক্লাসটা দেখছো তাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে, তারা হচ্ছে আমাদের ক্লাসটা চাইলে একটু শেয়ার করে দিতে পারো, তাহলে অনেক বেশি শিক্ষার্থীর কাছে ক্লাসটা রিচ করতে পারে, ঠিক আছে। আর তোমরা যারা দেখতেছো তারা হচ্ছে ক্লাসটা চাইলে শেয়ার করে দিতে পারো। যদি তোমরা যারা দেখতেছো চাইলে আমার ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ক্লাসটা তোমাদের জন্য, আমি যে ফ্রি ক্লাস নেই, তোমরা আমার জন্য আসলে কি করো এক্স্যাক্টলি, তোমরা ফ্রি ক্লাস নেয়া, তোমরা তো আমাকে পরিচয় করে দিতে পারো নাকি, যে ভাই পড়ান, তো ভাইয়ের ক্লাসগুলো তোমরা চাইলে দেখতে পারো, এরকম তো কিছুই করো না তোমরা, তাই না? দেখো, প্রিপোজিশন দ্য আর্থ মুভস বা রিভলভস রাউন্ড দ্য সান, এই যে রাউন্ডের পরে যখন নাউন বা প্রোনাউন বসবে তখন সেই রাউন্ডটা হইতেছে প্রিপোজিশন, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বা প্রদক্ষিণ করে, ঠিক আছে। মুভ মানে ঘোরে, চারদিকে অর্থে এখানে রাউন্ড ব্যবহার হয়েছে। তারপরে দেখো, অ্যাডভার্ব হিসাবে কখন বসে? অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, দেখো, টু দেয়ার বিলিফ, অবশেষে বিলম্ব হলেও সে তাদের বিশ্বাসে উপনীত হলো। কেম রাউন্ড, অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, মনে রাখবা যে ইন্ট্রানজিটিভ ভার্ব কেম এর পরে অ্যাডভার্ব বসে, ইন্ট্রানজিটিভ ভার্ব কেমের পরে অ্যাডভার্ব বসে, ইন্ট্রানজিটিভ ভার্ব কেমের পরে অ্যাডভার্ব বসে, মনে রাখবা ইন্ট্রানজিটিভ ভার্ব এবং কেমের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। ইন্ট্রানজিটিভ ভার্ব কেমের পরে হচ্ছে কি? অ্যাডভার্ব বসে, মনে থাকবে। ইন্ট্রানজিটিভ ভার্ব কেমের পরে হচ্ছে অ্যাডভার্ব বসে। আশা আশা করছি যে এই কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমরা চলো পরবর্তী নাম্বারে দেখি পরবর্তী কি আছে। আচ্ছা, কোন রাউন্ডটা অ্যাডভার্ব? কেমের পরে যে রাউন্ডটা আছে সেটাই হইতেছে অ্যাডভার্ব। তারপরে দেখো, এখানে বলছে এই রাউন্ডটা হইতেছে প্রিপোজিশন, কারণ এরপর নাউন ফ্রেজ আছে। আর এই রাউন্ড অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভে যে এটা না, এটা নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে এটা হবে না, এ রাউন্ড হোল, এই যে রাউন্ডটা হইতেছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। আমরা আমরা পরবর্তীতে খেয়াল করি সিন্সের যে ব্যবহার। সিন্স প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। দেখো, সিন্সের পরে যখন নাউন প্রোনাউন থাকে তখন হচ্ছে সিন্সের পরে নাউন, এই যে মানডে আছে, আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, সোমবার থেকে আমি তাকে দেখি না, এই যে সিন্স আছে, সিন্সের পরে তোমার কি আছে? প্রিপোজিশনের পরে নাউন থাকলে সেটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাডভার্ব হিসেবে খেয়াল করো, আই হ্যাভ নট সিন হিম সিন্স। দেখো, এই যে সিন্সের পরে যখন নাউন বা প্রোনাউন থাকবে না, তখন সিন্সের পরে নাউন প্রোনাউন যখন থাকবে না, তখন তুমি সেটাকে অ্যাডভার্ব বলবা সাধারণত, ঠিক আছে। তারপর দেখো, ইট ইজ মেনি ডেজ সিন্স আই স ইউ লাস্ট। দেখো, এই যে সিন্স, দেখো দুইটা বাক্যকে যুক্ত করছে, এই সিন্স কি দুইটা বাক্যকে যুক্ত করছে, ইট ইজ মেনি ডেজ আর একটা আই স ইউ লাস্ট। ইট ইজ মেনি ডেজ আই স ইউ লাস্ট, এই দুইটা বাক্যকে সিন্স কি করছে? যুক্ত করছে। দ্যাটস ওয়াই এই সিন্সটা হইতেছে কনজাংশন। আই হোপ যে কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, তাই না? দেখো, সিন্সটা এই কারণে হচ্ছে কনজাংশন। এটা আশা করছি সপ্তাহে পেইড বেসের ক্লাসের রুটিন দিলে ভালো হয়, সপ্তাহে 3-4 দিন। পেইড বেসের ক্লাসের রুটিন তো কালকে ক্লাসের মধ্যে বলে দেওয়া হয়েছে, পেইড বেসের ক্লাসের রুটিন সপ্তাহে এটা বলে দেওয়া হয়েছে, বাট এর বাইরেও অতিরিক্ত ক্লাস পেইড বেসে হতে পারে। পেইড বেসের ক্লাসের কথা তো বলে দেওয়া হয়েছে যে সপ্তাহে কতদিন ক্লাস হবে, এর বাইরেও ক্লাস হতে পারে না পেইড বেসের? 4 দিনের বেশি 6 দিন ক্লাস হতে পারে না? কারণ তোমাদের যেটা উপকার হবে সেটার জন্য ক্লাস বেশি হতে পারে না? হতেই তো পারে, কারণ অনেকেই চাকরি আছে সামনে, চাকরির পরীক্ষা আছে আগস্ট সেপ্টেম্বরে, তো তাদেরকে জন্য তো সেইভাবে শেষ করতে হবে ভাই। দেখো, সিন্সের পরে না, আচ্ছা সিন্সের ব্যাপারগুলো শেষ। সো দেখো, সো অ্যাডভার্ব হিসেবে আই এম সো সরি, এখানে সো এর পরে যখন এই যে সরিটা অ্যাডজেক্টিভ বসলা, যে অ্যাডজেক্টিভের আগে যে সোটা বসবে সেটা হইতেছে অ্যাডভার্ব। তারপর কনজাংশন হিসেবে হি
ওয়াজ পুয়ার সো দে হেল্প হিম। এখানে সোটা এই যে একটা বাক্য বা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করছে, সোটা দুইটা ক্লোজকে যুক্ত করছে। এই যে হি ওয়াজ পুয়ার এই যে একটা ক্লোজ, তারপরে সো দে হেল্প হিম এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজ, একটা দুইটা ক্লোজ, দুইটা ক্লোজ যখন সোকে যুক্ত করছে তখন সেটা কনজাংশন। আশা করছি যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে আসো, পরবর্তীতে সামের ব্যাপারটা আছে। প্রোনাউন হিসাবে সাম বসে, সামসে দেখো সামের পরে যখন ভার্ব বসলো তখন এই সামটা হইতেছে প্রোনাউন। ঠিক আছে, এটা ইনডিফিনিট প্রোনাউন। তারপর দেখো অ্যাডজেক্টিভ হিসাবে উই মাস্ট ফাইন্ড সাম ওয়ে। দেখো নাউনকে প্রশ্ন করো যে কেমন ওয়ে, সাম ওয়ে। দেখো নাউনের সামনে যখন সাম বসে সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডভার্ব হিসাবে সাম 20 গেস্ট, মানে সাম 20 গেস্ট মিন্স হচ্ছে বুঝছো কি ব্যাপারটা? সাম 20 এটা অনেক ভাবে, এই যে দেখো গেস্টটা হইতেছে নাউন, তার আগে 20 কেমন গেস্ট সংখ্যাবাচক শব্দটা এটা হইতেছে অ্যাডজেক্টিভ, তার আগে যে সামটা আছে এটা হবে অ্যাডভার্ব। এভাবে পারা যায়। বাট বাট এখানে তুমি দেখো সাম 20 গেস্ট মানে যে প্রায় প্রায় 20 জন গেস্ট ওয়ার দেয়ার, সেখানে প্রায় 20 জন অতিথি ছিল। এই সামটা নিয়ারলি অর্থে ব্যবহার হয়েছে। সামের পরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকলে সেই সামটা অ্যাডভার্ব মনে করবা। ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমি যদি ভুল অ্যাডজেক্টিভ বলে থাকি ভুল বলছি, সামটা এখানে অ্যাডভার্ব হিসেবে, সামের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে যদি নাউন থাকে সেই সামটা হবে অ্যাডভার্ব। এরপরে আসো স্টিল। স্টিল ব্যাপারটা খেয়াল করো, স্টিল কখনো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে। দেখো হি হিয়ার্ড এ মানে শিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। এখানে দা হচ্ছে দা আর্টিকেল এবং প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে স্টিল বসছে, এই কারণে স্টিলটা হইতেছে নাউন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে স্টিল বসছে, এই কারণে নাউন। তারপরে দেখো ভার্ব হিসাবে বসছে, দেখো মাদার স্টিল, দেখো মাদার স্টিল মেক কালম, স্টিল এখানে হতেছে মানে শান্ত করা, চুপ করানো। স্টিল স্টিল যখন ভার্ব হিসেবে বসে তখন এটার অর্থ হচ্ছে কি চুপ করানো। স্টিল যখন ভার্ব হিসেবে বসে তখন এটার অর্থ হচ্ছে কি চুপ করানো। ঠিক আছে, স্টিল যখন ভার্ব হিসেবে বসে তখন এটার অর্থ হচ্ছে চুপ করানো। স্টিল যখন ভার্ব হিসেবে বসে তখন এটার অর্থ হচ্ছে চুপ করানো। তাহলে খেয়াল করো, মাদার স্টিল দে আর বেবিস উইথ এ লালিং সং। মাদার স্টিল মেক কালম দেয়ার বেবিস উইথ এ লালিং সং। মাদার স্টিল মেক কালম, স্টিল মানে শিশুদেরকে শান্ত করায়। তাহলে এখানে ভার্বে যা বসছে না, যে ঘুম পাড়ানি গান গেয়ে মায়েরা তাদের লালিং সং মানে হচ্ছে ঘুম পাড়ানি, লাল্লিং সং মানে হচ্ছে ঘুম পাড়ানির গান। ঠিক আছে, উইথ এ লাল্লিং সং, তাহলে এই যে চুপ করায় বা শান্ত করায়। তারপর দেখো অ্যাডজেক্টিভ হিসেবে স্টিল বসে কখন, মসকিটোস লেস এগস মানে ডিম পারে ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে হচ্ছে মোশনলেস ওয়াটার। স্টিল এখানে স্টিলটা ব্যবহার হচ্ছে স্থির অর্থে। বলে না যে স্টিল দাঁড়ায় থাকবি, স্টিল স্থির ভাবে দাঁড়ায় থাকবি, বলে না যে স্টিল দাঁড়ায় থাকবি, একটুও নড়াচড়া করবি না, এরকম বলে না? শোনো নাই কোথাও? বলে না যে স্টিল দাঁড়ায় থাকবি, এরকম শুনতে পাও না তোমরা? স্টিল দাঁড়ায় থাকবি, একটুও নড়াচড়া করবি না, এরকম বলে না তোমাদের? যখন বলে যে স্টিল দাঁড়ায় থাকবি, এই স্টিলটা কিন্তু এই স্টিলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, স্থির ওয়াটার, মানে যে যে ওয়াটার গুলো জমা থাকে, স্থির থাকে। তারপর দেখো অ্যাডভার্ব হিসেবে স্টিল, হি ইজ স্টিল ইন আইডলনেস, সে এখনো আলস্যে দিন কাটাচ্ছে, স্টিল ইন আইডলনেস। এই যে স্টিল, এই যে স্টিল, এই স্টিলটা খেয়াল করো, এই যে স্টিল, এই স্টিলটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আশা করছি যে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হবে। আমি আশা করতেছি কনসেপ্টটা টোটালি ক্লিয়ার। ঠিক আছে, তোমরা তোমরা এটা বুঝছো আর কি। দেখো পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে সাসের ব্যবহার। আচ্ছা আর কয়টা ব্যবহার আছে ভাই? আচ্ছা এইটা, ওরে ভাই এখনো অনেক ব্যবহারের শেষ নাই, এত ব্যবহার। দেখো সাসের ব্যবহারে আসো। সাস হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। দেখো সাস ওয়াজ নট, সাসের পরে যখন ভার্ব বসবে তখন সাসটা প্রোনাউন। তারপর দেখো সাস অ্যাডজেক্টিভ হিসেবে, ডু নট ডু দিস সাসে ওয়ে, সাসে হারি এইখানে মনে রাখবা, সাসের পর এস প্লাস সিঙ্গুলার নাউন থাকলে সাস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। সাসের পরে মনে রাখবা, সাসের পরে এ প্লাস সিঙ্গুলার নাউন, সাস এবং তারপরে সিঙ্গুলার নাউন থাকলে সেই সাসকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। সাসের পরে থাকলে এবং সেই সাসের পরে সাসের পরে থাকলে, ঠিক আছে, সাসের পরে থাকলে এবং তারপরে সিঙ্গুলার নাউন থাকলে সেই সাসকে
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় খুব গুরুত্বপূর্ণ একখান কথা, কথাখান মাথায় রাখলে ভালো হবে, ঠিক আছে, কথাখান মাথায় রাখলে খুবই ভালো হবে। তারপর আসো দ্যাট, দ্যাটের ব্যাপারটা কি, দ্যাট প্রথমে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। দিস ইজ সরি দ্যাট না হট রে ভাই, হট হবে না দ্যাট হবে, সেটাই তো এখানে তো, ও সরি হ্যাঁ ডেমনস্ট্রেট, দ্যাট ইজ হট আই ওয়ান্ট, দ্যাট ইজ এইখানে দ্যাট নির্দেশ করতেছে না ওইটাই সেই জিনিস যা আমি চাই, হট আই ওয়ান্ট মানে যা আমি চাই, ও দ্যাট ইজ হট ওইটাই সেই জিনিস, হট আই ওয়ান্ট যেটা আমি চাই, সেই জিনিসও যা, যাও তাই, বুঝতে পারছো? তো এখানে দ্যাটটা ডেমনস্ট্রেটিভ নির্দেশ করতেছে না ওইটা, ওইটা নির্দেশ করতেছে না, ডেমনস্ট্রেট করা মানে নির্দেশ করবে। দেখো অ্যাডজেক্টিভ হিসেবে দ্যাট কখন বসে, হোয়াট ইজ দ্যাট নয়েজ, ওই গোলমাল কিসের, এই যে দ্যাট নয়েজ, কেমন নয়েজ, দ্যাট নয়েজ, কেমন নয়েজ, দ্যাট নয়েজ, এই দ্যাটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হইতেছে। তারপরে খেয়াল করো রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার হয় না, দ্য ইভিল দ্যাট, রিলেটিভ প্রোনাউন দ্য ইভিল দ্যাট, দেখো দ্য ইভিল দ্যাট, যে দ্যাট বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করলে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এখানে যে এক্ষেত্রে দ্যাটের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। দেখো দ্য ইভিল, দ্য ইভিল দ্যাট মেন ডু রিমেইনস আফটার দেম, দ্য ইভিল দ্যাট, দ্যাট মেন ডু রিমেইনস, এই যে দ্যাট মেন ডু রিমেইনস, দ্য ইভিল ডু, দেখো দ্যাট মেন ডু, দ্য ইভিল রিমেইনস আফটার দেম, এখানে দেখো দুইটা ক্লোজ আছে, দুইটা ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করছে, দেখো দ্যাট মিন্স হচ্ছে দ্য ইভিলটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো আশা করছি এটা রিলেটিভ প্রোনাউন মানে দুইটা ক্লোজ বাক্যকে যুক্ত করছে, দ্যাটস হোয়াই দ্যাটটা তোমার রিলেটিভ প্রোনাউন। এবার দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহার হয়, হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড, এই যে একটা ক্লোজ, এক নাম্বার ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করার কারণে এটা কনজাংশন হয়েছে। আশা করছি যে বুঝছো। তারপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর অর্থেও কনজাংশন আছে, দা, দা আর্টিকেল হিসেবে বা এবং অ্যাডভার্ব। দেখো দা বয় হু কেম হেয়ার, এখানে দা এর পরে যখন নাউন থাকবে তখন দাটা আর্টিকেল, আর দা এর পরে যখন নাউন থাকবে তখন, দায়ের পরে যখন সুনার থাকবে মানে কম্পারেটিভ ডিগ্রি, দায়ের পরে যখন কম্পারেটিভ থাকবে সুনার দা বেটার, এই দাটা হইতেছে অ্যাডভার্ব, দা সুনার দা বেটার, দা সুনার দা বেটার, এই দাটা হইতেছে অ্যাডভার্ব। সাদিয়া বিনতে হাফিজ, ধন্যবাদ। দেখো দা সুনার দা বেটার, এইখানে যে দাটা আছে সেই দাটা হইতেছে অ্যাডভার্ব, ঠিক আছে, দা সুনার দা বেটার সেই দাটা হইতেছে অ্যাডভার্ব। ওকে, আশা করছি যে বুঝতে পারছো। আমরা আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে খেয়াল করব। দেখো আই ওয়াটার দা গার্ডেন, এখানে দাটা হইতেছে নাউন, কারণ দায়ের সরি তোমার আর্টিকেল, কারণ তারপরে গার্ডেন নাউন বসছে। তারপরে খেয়াল করো টিলের ব্যাপারটা, টিল প্রিপোজিশন হিসেবে কখন ব্যবহার হয়, হি অলওয়েজ স্টে হেয়ার টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত, দেখো সে আগামীকাল পর্যন্ত এখানে থাকবে, এইখানে দেখো টিলের পরে টুমোরো মানে আগামীকাল, যে নাউন বসছে টুমোরো, আগামীকাল, আগামীকাল, ঠিক আছে, যে আগামীকাল, যে সাধারণত টিলের পূর্বে নাউন, নাউনের পূর্বে টিল বসে, ঠিক আছে, তাহলে এই টিলটা, টিলটা নাউনের পূর্বে বসে, এই কারণে এটা প্রিপোজিশন। কনজাংশন ডোন্ট, ডু নট স্টার্ট টিল আই হ্যাভ, আই গিভ দ্য অর্ডার, যতক্ষণ না আমি আদেশ দেই ততক্ষণ তুমি এটা শুরু করো না। তো এখানে দুইটা দেখো কনজাংশন, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুইটা ক্লোজকে একসাথে করছে না, দ্যাটস হোয়াই এটা তোমার টিলটা হইতেছে কনজাংশন হিসেবে। আপের ব্যবহার, আপের ব্যবহার গুরুত্বপূর্ণ, এভরি ম্যানস হ্যাজ আপস ডাউনস, দেখো এই যে হ্যাজ এর পরে মনে রাখবা, ধরো আই হ্যাভ এ পেন বা হি হ্যাজ এ পেন, এই যে হ্যাজ এর পরে যখন এ পেন বসাও এটা কি নাউন হয় না? তো এই অর্থে এই যে হ্যাজ এর পরে যে আপস বসাইছো, ডাউনস বসাইছো, এটাও নাউন, হ্যাভ ভার্বের পরে নাউন বসে, এটা বলছে এখানে। তারপর দেখো অ্যাডজেক্টিভ, দ্য নেক্সট আপ ট্রেন, দ্য নেক্সট আপ ট্রেন, দেখো কেমন ট্রেন, আপ ট্রেন, নেক্সট এখানে অ্যাডভার্ব হবে সম্ভাব্য, আপ ট্রেন, কেমন ট্রেন, আপ ট্রেন, এই আপটা হইতেছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতেছে। তারপর দেখো অ্যাডভার্ব হিসাবে কিভাবে, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, কমোডিটিস মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিস, জিনিস যেগুলো, প্রাইস অফ, প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, জিনিসের দাম আর গোয়িং আপ, উপরের দিকে যাচ্ছে, এই আপ মানে উপরের দিকে যাওয়া, বেড়ে যাওয়া, এই আপটা যে কেমন হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই আপটা অ্যাডভার্ব হিসেবে, ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাবা এটা অ্যাডভার্ব। প্রিপোজিশন হিসেবে আপ কখন ব্যবহার হয়, দে ওয়েন্ট আপ দ্য হিল, এই যে সে কি পাহাড়ের উপর উঠলো, সে পাহাড়ের কি উপর উঠলো, হি ওয়েন্ট আপ দ্য হিল, হি ওয়েন্ট আপ দ্য হিল, ওয়েন্ট আপ দ্য হিল, হি ওয়েন্ট আপ দ্য হিল, হি ওয়েন্ট আপ দ্য হিল, দেখো পাহাড়ের উপর উঠলো, হি ওয়েন্ট আপ দ্য হিল, এই যে আপটা, এই যে আপটা, এই আপের পরে নাউন ফ্রেজ বসছে, এই কারণে এটা প্রিপোজিশন। হট, হট দেখো কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রোনাউন, ইন্টারজেকশন। দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও,
এইখানে হটের পরে মনে রাখবা যে হট প্লাস অক্সিলারি ভার্ব, হট প্লাস অক্সিলারি হলে এই হটটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, হট প্লাস অক্সিলারি হলে এই হটটা কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। হট প্লাস এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আর তারপর দেখো হটের পরে যদি নাউন থাকে, হট প্লাস নাউন, হট প্লাস নাউন যদি হয়, হট প্লাস নাউন হয় তাহলে হটটা হইতেছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, হট প্লাস নাউন হলে সেই হটটা কি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, হট প্লাস নাউন হলে হটটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আর হট প্লাস অক্সিলারি ভার্ব হলে সেই হটটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এটা মাথায় রাখবা। আর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা কি, হট কখন, গিভ মি, হট ইউ ক্যান। এই যে দেখো গিভ মি, এই যে একটা ক্লোজ, হট ইউ, এই যে ইউ ক্যান একটা, এই যে দুইটা ক্লোজ, দুইটা বাক্যকে হট দ্বারা যুক্ত করা হয়েছে না, এই কারণে হটটা তোমার রিলেটিভ প্রোনাউন, দুইটার মধ্যে রিলেশন তৈরি করছে। ইন্টারজেকশন হিসেবে হটের পরে যখন এই যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে, হট ইউ ডোন্ট মিন টু সে সো, কি তুমি কি তাই বোঝাতে চাও না, এইখানে হটটা হয়ে গেছে তোমার ইন্টারজেকশন, ঠিক আছে। আশা করছি যে এটা বুঝতে পারছো। পরবর্তীতে খেয়াল করো হোয়াইলের ব্যাপারটা, এই যে রেস্টে প্রচুর বোকা বানানো হয় তোমাদেরকে, রেস্টে হোয়াইল এগুলোতে প্রচুর বোকা বানানো হয় তোমাদেরকে। প্রচুর কিভাবে বোকা বানানো হয় আমি তোমাদেরকে বোকা বানানোর ব্যাপারটা বোঝাই দেই, তোমরা বুঝতে পারবা। দেখো দেখো এই যে রেস্টে হোয়াইল, এখানে আর্টিকেল এ আছে না, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, তো আর্টিকেলের পরে হোয়াইল আছে, এই হোয়াইলটা হবে নাউন, ঠিক আছে। তারপরে দেখো ভার্ব, দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম, দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম ইন আইডলনেস। দেখো যে হোয়াইল অ্যাওয়ে মানে তার এখানে হোয়াইল মানে হচ্ছে সে সময় কাটিয়ে দিতেছে, হোয়াইল মানে এখানে হচ্ছে সময় কাটিয়ে দেয়া। কোনোদিন শুনছো যে হোয়াইল ভার্ব হয়? দেখো কোনোদিন শুনছো হোয়াইল ভার্ব হয়? দেখো কোনোদিন শুনছো হোয়াইল ভার্ব হয়? দে হোয়াইল, এই যে হয়, সময় কাটিয়ে দেওয়ার অর্থে হোয়াইল ভার্ব হয়, ঠিক আছে, সময় কাটিয়ে দেওয়ার অর্থে হোয়াইল ভার্ব হয়। এরপর দেখো কনজাংশন হিসেবে, হোয়াইল হি ইজ এ গ্রেট পয়েট, হি ইজ গ্রেটার ড্রামাটিস্ট। এই যে একটা বাক্য, দুইটা বাক্যকে হোয়াইল যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটা কনজাংশন। দেখো হোয়াইল ছাড়া কিন্তু যে যখন যে তিনি কবি হিসাবে বড় কিন্তু নাট্যকার হিসাবে আরো বড়, ঠিক আছে। তারপরে দেখো আমরা পরবর্তীতে হোয়াইয়ের ব্যাপারটাও খেয়াল করো, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড দেয়ার ফর অফ ইট। কেন কি জন্য এসব আমি জানি না, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট, আই ডোন্ট নো দা হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট। এই যে হোয়াই, দায়ের পরে যখন নাউন থাকে, একটা শব্দ থাকে সেটা নাউন হয়, এখানে হোয়ার ফরও নাউন হবে, ঠিক আছে, হোয়ার পরে যে এখানে বলছে না হোয়াই নাউন, এবং এই যে হোয়ার ফর নাউন, আমি কি এমনি বলছি, আর অফটা প্রিপোজিশন। এটা একটা নিয়ম পড়ছিলাম না, দা প্লাস অফের মাঝে যে একটা শব্দ থাকলে নাউন হয়, তো এন্ড এর আগে যদি শব্দটা থাকবে, এন্ড এর পরে একই শব্দ থাকলে দুইটা শব্দই নাউন হয়, এন্ড এর আগে হোয়াই নাউন হলে হোয়ার ফর নাউন হবে। দেখো এই হোয়ার ফর দিয়েও প্রশ্ন আসতে পারে কিন্তু, এই কারণে গুরুত্বপূর্ণ মনে করবা। দেখো হোয়াই ডিড হি কাম হেয়ার, দেখো হোয়াই এর পরে যখন অক্সিলারি ভার্ব থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে, তখন হোয়াইটা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। আর হোয়াই যখন আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, এখানে খেয়াল করো এই যে একটা বাক্যকে এক করলো, কেন সেটা করেছিল আমি কারণ জানি না, দুইটা বাক্যকে এক করছে এই কারণে রিলেটিভ অ্যাডভার্ব, দুইটার মধ্যে রিলেশন তৈরি করছে, ঠিক আছে, দুইটার মধ্যে রিলেশন তৈরি করছে, এই কারণে এটা হচ্ছে তোমার তো কি বললাম, এটা হচ্ছে এই কারণে তোমার রিলেটিভ অ্যাডভার্ব। এরপর ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয় কখন, দেখো ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয় হোয়াট ইট ইজ শিওরলি শিওরেন, এই যে কোশ্চেন, এই যে বিস্ময়সূচক চিহ্ন থেকে এক্সক্লামেশন চিহ্ন থেকে, কেন এ নিশ্চয়ই সুরেন, ঠিক আছে সুরেন। তো এই যে একটা তোমার চিহ্ন থাকবে এবং এই যে কেন এ নিশ্চয়ই সুরেন, এরকম এক্ষেত্রে যে কমা বা এই যে মূল ওয়ার্ডটা আলাদা রাখা হয়, এটা ইনজেকশন, মূল বাক্য থেকে আলাদা থাকলে ইন্টারজেকশন। আশা করছি এটা বুঝছো। রং এর ব্যাপারটা দেখো, রং কখন আসলে কি হয়, রং নাউন হয়, হি হ্যাজ ডান নো রং, নো আছে, এই যে নো এর পরে যখন নাউন বসাবা, এই নাউনটা হইতেছে নো এর পরে যখন নাউন বসাবা, 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 তখন এই নাউনটা হয়ে যাবে। কারণ দেখো নো এর পরে ডিটারমিনার, নো এর পরে নাউন একটা শব্দ বসালে, নো এর পরে একটা শব্দ বসালে সেটা নাউন হয়, এক শব্দ, নো এর পরে রংটা হবে নাউন,
ঠিক আছে, ডিটারমিনারের পরে নাউন হয়, নো একটা ডিটারমিনার, এই কারণে রংটা নাউন। আমি একটা বিষয় ভাবতেছি, ঠিক আছে, যে অনলাইনে আমি এত সুন্দর করে ক্লাসগুলো নেই, বাট আমার ক্লাসগুলো রিচ হয় না। আমি এত সুন্দর করে ক্লাসগুলো নেই, ক্লাসগুলো রিচ হয় না, দ্যাটস ওয়াই আমার অনেক সমস্যা। দেখো, ইউ হ্যাভ ফলোয়েড দ্য রং পাথ, মানে আমি স্টুডেন্ট, আরো অনেক স্টুডেন্ট পাইতাম, আমি পাই না। আমার রিচ, ফেসবুকের রিচ ডাউনের কারণে আমাকে কাজ করতে হবে ফেসবুকে কিভাবে রিচ ডাউন উঠানো যায়। ইউ হ্যাভ ফলোয়েড দ্য রং পাথ, দেখো এই যে রং পাথ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন, তাহলে এখানে রংটা অ্যাডজেক্টিভ। ভার্ব হিসাবে ইউ হ্যাভ রংড মি, তুমি আমার সাথে অন্যায় করেছো। রং করা, রং বলে না, তুই আমার সাথে রং করলি, এই রংটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তারপর অ্যাডভার্ব হিসাবে হি হ্যাজ ডান নো, হি হ্যাজ ডান রং, সে ভুল করেছে। এখানে যে কি কি করেছে, ভুল করেছে। দেখো ভার্বকে মডিফাই করতেছে না, ভুল করেছে। হি লেড মি রং, সে আমাকে ভুল পথে চালিত করেছে। এই যে চালিত করেছে, রং, ভুল পথে। কেমন পথে? ভুল পথে, অ্যাডভার্ব হিসাবে। আশা করছি বুঝতে পারছো। তাহলে প্রশ্নগুলো যদি সলভ করো, এই যে নো এর ডিটারমিনারের পরে রং আছে, এটা হবে নাউন। তারপরে দা প্লাস নাউনের মাঝে রং আছে, অ্যাডজেক্টিভ হবে। তার এখানে ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইতেছি, সে সে কি করেছে, কেমন করেছে, রং করেছে। তারপরে ইয়েট এর ব্যাপারটা দেখো, ইয়েট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। দেয়ার ইজ মোর টক ইয়েট টু, যে এখনো অনেক কথা আছে, এখনো অনেক কথা বলার আছে, বলে না? তো দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, অনেক কথা, এখনো অনেক কথা বলার আছে, বলে না? দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। আমার আরো যদি সময় থাকতো, আমার যদি আরো বেশি সময় থাকতো, আমি মাস্টার ইংলিশ বইটাকে লাইন টু লাইন মুখস্থ করতাম। আমার যদি অনেক বেশি সময় থাকতো, আমি মাস্টার ইংলিশ বইটাকে লাইন টু লাইন মুখস্থ করতাম। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আমরা গুরুত্ব দেই না, আমরা সেইটাকে অনুভব করি না, সেইভাবে ভাবতে চিন্তা করি না। ঠিক আছে, দেয়ার ইজ মোর টক, দেয়ার ইজ মোর টক, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। এখানে দেখো কোনো কিছু করতে এখনো বাকি আছে বা করা হয়নি অর্থে ইনফিনিটিভের পূর্বে অ্যাডভার্ব হিসেবে ইয়েট বসে। কোনো কিছু করতে এখনো বাকি আছে বা করা হয়নি, দেয়ার ইজ মোর টক, যে দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, এখনো অনেক কিছু বলার আছে বা অনেক কথা আছে। এই যে ইনফিনিটিভের আগে এইরকম অর্থে দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, এখনো অনেক কথা আছে, এই ইনফিনিটিভের আগে ইয়েট বসে, সেটা অ্যাডভার্ব হয়। কনজাংশন হিসেবে হি ইজ আনএবল ইয়েট উইলিং, সে অক্ষম তবু ইচ্ছুক। এখানে বলতো শুধু উইলিং দিছে, এখানে ক্লোজ কি আছে, এখানে কি মিসিং আছে? এখানে উইলিং মানে হি ইজ উইলিং, এখানে উইলিং মানে কি, হি ইজ উইলিং, উইলিং মানে কি, হি ইজ উইলিং। এখন বলো, এই যে উইলিং মানে হি ইজ উইলিং, এখন বলো উইলিং মানে হি ইজ উইলিং, বাট এইখানে খেয়াল করবো উইলিং, হি ইজ উইলিং, এইখানে হি ইজটা কেন লিখলো না? ইয়েট একটা কনজাংশন, এবং এই কনজাংশনের আগে যদি একই সাবজেক্ট ভার্ব থাকে, পরে একই সাবজেক্ট ভার্ব রিপিট করতে হয় না। ইয়েট একটা কনজাংশন, এবং এই কনজাংশনের আগে যদি একই সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে পরে একই সাবজেক্ট ভার্ব রিপিট করতে হয় না। সিদ্দিকুর, তুমি কি ক্লাস বুঝতেছো না? তুমি কি বুঝতেছো না? দেখো, দেয়ার ইজ মোর টক অ্যাবাউট টক, দেয়ার ইজ মোর টকড ইয়েট টু বি টোল্ড, দেয়ার ইজ মোর টকড, দেয়ার ইজ মোর টকড ইয়েট টু বি টোল্ড, অনেক কথা বলার আছে, এখনো অনেক কথা। দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, এখনো অনেক কথা বলার আছে। দেখো, মোর টক ইয়েট টু বি টোল্ড, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, তাহলে এখানে ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব হবে, কারণ ইনফিনিটিভ এখনো অনেক কোনো কিছু করতে এখনো বাকি আছে বা করা হয়নি, এমন অর্থে ইয়েট বসে। এখনো অনেক পড়াশোনা করার আছে আসলে, ঠিক আছে, এখন অনেক পড়াশোনা করার আছে, আমার আমার আছে, তোমাদের আছে। ইয়েট দেয়ার ইজ টাইম, দেয়ার ইজ টাইম টু ইয়েট, ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন দ্য থিং, এখানেও ইয়েটটা একই অর্থে অ্যাডভার্ব অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে, অ্যাডভার্ব অর্থে ব্যবহার হয়েছে। ইয়েট মানে এখনো, দেয়ার ইজ টাইম টু মেন দ্য থিং। ওকে, তারপরে আমরা এখন প্র্যাকটিসে এসে যাই। প্লিজ রাইট মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস, এই অ্যাবভ দা প্লাস নাউনের মাঝে বসে, এটা হইতেছে অ্যাডজেক্টিভ। তারপরে বলছে পাস্ট প্রিপোজিশন হিসেবে কোন বাক্যে বসছে? 40তম বিসিএস এর প্রশ্ন। এই যে ছেলেমেয়েরা দেখো, এই যে এটা আগের প্রশ্নটা 40তম বিসিএস এর। 55 নাম্বার দেখো, পাস্ট কোন টেন্সে, পাস্ট আমি এখন খুঁজি কোন টেন্সে পাস্ট, এটা হবে না ডি নাম্বার। পাস্টের পরে যখন নাউন ফ্রেজ থাকে, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে, তখন সেটা হয়ে সেই পাস্টটা হইতেছে প্রিপোজিশন। কারণ এগুলো এই যে দায়ের পরে আছে, এটা নাউন, উইথ এখানে দা পাস্ট আছে, এটাও নাউন, দা প্লাস প্রিপোজিশন মাঝে আসে। আর এটা তো
অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই পাঁচটার পর নাউন ফ্রেজ বসছে, তাহলে এই পাঁচটা প্রিপোজিশন। ডি নাম্বার কারেক্ট উত্তর। 56 আসো, দ্য সান ওয়েন্ট ডাউন। ডাউন প্রিপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে সেটা অ্যাডভার্ব হয়, বি নাম্বার হবে উত্তর। 38তম বিসিএস এর কোশ্চেন। 57 নাম্বার দেখো, ডাউন উইথ দা ট্রাইট্রেন, মানে ওই যে স্বৈরাচার নিপাত বলে না, টাইরেন্ট সরি টাইরেন্ট। তো ডাউন এইখানে হচ্ছে তোমার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, ভার্ব। এটা আমরা ওখানে পড়েছিলাম। দ্যাট কনজাংশন হিসেবে কখন ব্যবহার হয়েছে খেয়াল করো, দ্যাট কনজাংশন হিসেবে এই যে দ্যাটের আগে একটা বা ক্লোজ, পরে একটা ক্লোজ, ডি নাম্বার কারেক্ট উত্তর। তারপরে দেখো, হুইচ আপ ইন দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যাডভার্ব, কোন আপটা অ্যাডভার্ব হয়। দ্য আপ ট্রেন, এখানে দ্য আপ ট্রেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, আর সিস্টেম শুড বি। দেখো কেন অ্যাডজেক্টিভ, এই যে দা প্লাস নাউনের মাঝে যখন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, ঠিক আছে। দে লিভ আপ ইন দা মাউন্টেন্স, এই আপটা, সে লিভ আপ, আপ মানে ওপরে, ওপরে বাস করে, ঠিক আছে, আপ ওপরে, ওপরে, ইন দা মাউন্টেন্স পর্বতের উপরে বসবাস করে, এই আপটাই হইতেছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর বাকি আপ টাপ এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। তো তারপরে দেখো 60 নাম্বার, শেফালি ইজ টলার দেন রূপালী। শেফালি ইজ টলার দেন রূপালী, শেফালি ইজ টলার দেন রূপালী। এখানে দেখো, এখানে বলছে যে এখানে দেনটা কি হিসেবে ব্যবহার হয়েছে, শেফালি ইজ টলার দেন রূপালী কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। শেফালি ইজ টলার দেন রূপালী এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। টলার দেন আই কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। শেফালি ইজ টলার দেন রূপালী, এখানে দেনটা কনজাংশন হিসেবে। 61 নাম্বার আসো, বাই দ্য এন্ড অফ দ্য ডে উই আর টায়ার্ড বাট হ্যাপি, এই বারটা কনজাংশন হিসেবে, কারণ এই যে এখানে যে উই আর টায়ার্ড, উই আর হ্যাপি, এইটা উই ওয়ারটা উজ্জ আছে, কারণ বার থাকলে একই সাবজেক্ট ডট উজ্জ রাখতে হয়। আশা করছি বুঝতে পারছো। তো এই প্রশ্নগুলো তোমরা নিজেরা একটু সলভ করতে চেষ্টা করবা, তাহলে আশা করছি যে, আগে অনেক স্টুডেন্ট কয়েকদিন ক্লাস মিস হওয়ার কারণে এই অবস্থা মনে হয়। হ্যাঁ, এটা ঠিক বলছো, এই কয়েকদিন ক্লাস আমি মিস দেওয়ার কারণে পেজের রিচটা ডাউন হয়ে গেছে। দ্য সান ইজ আপ, এই আপটা হচ্ছে অ্যাডভার্ব, সানটা হচ্ছে উপরে, ঠিক আছে। ইজ বয় ইজটা এখানে ব্যবহার হইতেছে অ্যাডজেক্টিভ হিসাবে, ইস এর পরে যখন নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারা প্রশ্নগুলো নিজেরা সলভ করলে পাবা। উই ট্রাভেল বাই এ ফাস্ট ট্রেন, এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে ফার্স্টটা হইতেছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো, আই ওয়েন্ট অ্যাওয়ে আফটার আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে আফটারটা কি, আফটারের আগে একটা ক্লোজ, পরে আফটারটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। আই হ্যাভ নো জোক, নো এর পরে দেখো যখন নাউন আছে, নোটা হচ্ছে কনজাংশন, সরি ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার একই কাজ করে। দেখো 67, ইউ আর বাট এ চাইল্ড, ইউ আর বাট এ চাইল্ড, ইউ আর বাট এ চাইল্ড, এখানে বাটটা কি হিসেবে ব্যবহার হয়েছে, ইউ আর, তুমি শুধু একটা শিশু, ইউ আর বাট এ চাইল্ড, তুমি শুধু একটা, অনলি এ চাইল্ড, ইউ আর অনলি এ চাইল্ড, অনলিটা একটা, তুমি শুধু একটা শিশু, এই বারটা হচ্ছে অ্যাডভার্ব, শুধু অর্থে ব্যবহার হয়েছে। তারপরে 68 নম্বরে দেখি যদি আমরা, 68 নাম্বার, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দ্যাট সাইড অফ দ্য রোড, অন বোথ সাইড অফ দ্য, সরি, এখন বোথ বসানো যায় না, সরি বোথ বসালে অ্যান্ড থাকতে হয়, আমি সরি, এখানে আইদার দেখি নাই, আইদার বসাতে হবে, আইদার না থাকলে বোথ বসাতে পারি, আইদার সাইড অফ দ্য রোড, মানে দুই রাস্তার প্রত্যেক ধারে নারকেল গাছ বসানো হয়েছে, ঠিক আছে। মানে তোমার দুইয়ের যে কোনোটি বোঝায়, কিন্তু বোতের পরে প্লুরাল নাউন হয়, এই যে এটাও একটা বিষয়, বোতের পরে প্লুরাল নাউন হয় এবং অ্যান্ডও বসানো যেতে পারে, এবং আইদারের পরে সিঙ্গুলার নাউন বসে, আইদার সাইড অফ দ্য রোড, ঠিক আছে। রাস্তার প্রত্যেক ধারে নারকেল গাছ আছে, ছিল। এখন কথা হচ্ছে প্রিপোজিশন আমি পড়াবো, বাট প্রিপোজিশন এখন আমি পড়াতে যাচ্ছি না, প্রিপোজিশন এখন আমি পড়াতে যাচ্ছি না, প্রিপোজিশনটা আরো পরে পড়াতে যাচ্ছি, প্রিপোজিশন আমি আরো পরে পড়াতে যাচ্ছি, ঠিক আছে। প্রিপোজিশন আরো কিছু পরে পড়াতে চাচ্ছি, কিছু বেসিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট আমি ডিটেলস প্রিপোজিশন এখন পড়াতে যাচ্ছি না, প্রিপোজিশন আরো পরে পড়াতে চাচ্ছি, কারণ প্রিপোজিশন পড়াতে গেলে মানে অনেক বেসিক গ্রামার গুলো পড়ানোই সম্ভব হবে না। প্রিপোজিশন আমি আজকে পড়াবো না, প্রিপোজিশন আরো কিছুদিন পরে পড়াতে যাচ্ছি। তোমাদের মতামতের উপরও এটা বিষয় নির্ভর করবে। আমি চাচ্ছি যে প্রিপোজিশন আরো কিছুদিন পরে পড়াই, ঠিক আছে। তোমরা কি বলো, প্রিপোজিশন আরো কিছুদিন পরে পড়ালে ভালো হতে পারে? আচ্ছা, যারা এতক্ষণ কষ্ট করে ক্লাস দেখেছো তাদেরকে ধন্যবাদ। কালকে আমি কি পড়াবো সেটা একটু বলে দেই, প্রিপোজিশন না পড়িয়ে আমি কি পড়াবো সেটা একটু বলে দেই। প্রিপোজিশন যে বাকি রাখলাম সেটা আমার মাথায় থাকলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর প্রিপোজিশন, এই দুইটা স্কিপ করে, গ্রুপ ভার্ব স্কিপ করে আইডেন্টিফিকেশন অফ টেন্স পড়াবো, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ টেন্স, আচ্ছা আমরা কি এগুলো পড়ছি? তো হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ টেন্স পড়াবো,
টেন্স পড়াবো। ওকে, আইডেন্টিফিকেশন অফ টেন্স পড়াবো। ধীরে 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 বইয়ের ক্লাসগুলো মোটামুটি শেষের পর্যায়ে চলে আসতেছে। আর বেশি দিন পড়াতে হবে না আশা করছি। তোমরা আইডেন্টিফিকেশন অফ টেন্স পড়বা। প্রিপোজিশন স্যার কিছুদিন পড়ালে ভালো হয় প্রিপোজিশন। কিছুদিন পড়ালে প্রিপোজিশন আজকে আর পড়ান না ভাই। আচ্ছা আজকে আর পড়াবো না প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন গুলো একটু পড়ানো যেতে পারে, বাট একটু চারটা পড়া। আচ্ছা আজকে প্রিপোজিশনটা একটু চারটা পড়াই দেই, তাহলে হচ্ছে প্রিপোজিশনটা আজকে 242 এর সাথে 10 যোগ করো, 252, 252 পৃষ্ঠায় প্রিপোজিশনের বেসিক কিছু জিনিস পড়াই দেই। আচ্ছা প্রিপোজিশন ব্যাপারটা কি? আমি বলছি যে প্রিপোজিশন পড়াবো না তা না, মানে কিছু বেসিক গ্রামার আরো পড়ানোর পর প্রিপোজিশনটা পড়াতে আসবো। প্রিপোজিশন বিশাল একটা চ্যাপ্টার। প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। পজিশন কার পূর্বে অবস্থান? যে নাউনের পূর্বে অবস্থান, মানে পরে নাউন থাকবে তার আগে যেটা অবস্থান করে সেটাই প্রিপোজিশন। যে ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে বা অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। আচ্ছা খেয়াল করো তো, এইখানে খেয়াল করো, প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর কার পূর্বে? নাউনের পূর্বে বসে। বিফোর মানে আগে, স্ট্যান্ড মানে হচ্ছে বসা, স্ট্যান্ড মানে বসা না দাঁড়ানো, ঠিক আছে, মানে থাকে আর কি এরকম। এ প্রিপোজিশন ইজ এ ড্যাশ ওয়ার্ড। এ প্রিপোজিশন ইজ এ, প্রিপোজিশনটা কি করে? সম্পর্ক নির্দেশ করে। এখানে এটাকে বলা হবে রিলেটিং ওয়ার্ড। হোয়াট ওয়ার্ডস দ্যাট জয়েন নাউন আর প্রোনাউন অবজেক্টস টু আদার্স ওয়ার্ডস ইন সেন্টেন্স আর কল্ড, যে নাউন প্রোনাউন এবং অবজেক্টকে যুক্ত করে সেটা হবে প্রিপোজিশন। কারণ কনজাংশন বাক্যকে ওয়ার্ডকেও যুক্ত করে, বাট যে টু দ্য আদার্স ওয়ার্ড, অন্য সব শব্দের সাথে সম্পর্ক তৈরি করে, এটা কনজাংশন সেটা করে না। এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান, দেখো ইজ অ্যান, দেখো এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান অ্যাডভার্ব। বলছে যে নাউন প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে প্রিপোজিশন ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব। বুঝছো কি? এ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান অ্যাডভার্ব, মানে একটা প্রিপোজিশন ভার্বের সাথে যখন ব্যবহার হবে তখন নাউন প্রোনাউন যদি না থাকে সেটা অ্যাডভার্ব। খেয়াল করো, হি ইজ ইন দ্য রুম, এখানে খেয়াল করো ইনের পরে নাউন বা প্রোনাউন আছে না, নাউন বা প্রোনাউন আছে না, দ্য রুম আছে না, বাট ইজ হি ইন, এইখানে খেয়াল করো ইজ হি ইন, এই ইনের পরে কি নাউন বা প্রোনাউন আছে? যেহেতু নাই, এইটা হলো তোমার অ্যাডভার্ব। এই ইনটা কাম ইন, ইনের পরে নাউন প্রোনাউন নাই, অ্যাডভার্ব। এইটাই বোঝাইতে চাইছো এখানে, বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। এইবার এই চারটা শুধু পড়াবো, এই চারটা খুব গুরুত্বপূর্ণ ভাই, প্রিপোজিশনের এই চারটা পড়াই দেই, কারণ বেসিক এতটুকু প্রিপোজিশন পড়াই, আগে বেসিক গ্রামারটাও পড়াবো। আচ্ছা চলো, এখানে বলছে কি, প্রিপোজিশন সম্বন্ধে পরিষ্কার ধারণার জন্য প্রিপোজিশনের সম্পর্কে জানা প্রয়োজন। প্রিপোজিশন সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য প্রিপোজিশন সম্পর্কে জানা প্রয়োজন। স্টুডেন্টদের সুবিধা দেখো, এখানে কি একটা চার্ট দিছে, আমি চার্টটা তোমাদেরকেও খুব সুন্দর করে, কর্তায় প্রথমা বিভক্তি হলে কোনো কোন কর্তায় প্রথমা বিভক্তি বসলে কোনো প্রিপোজিশন বসবে না। যে আলমগীর ইজ স্টুডেন্ট, নো প্রিপোজিশন, এটা পড়ারই, এটা জানারই দরকার নেই। কর্মে দ্বিতীয়া কে রে প্রতিদিকে, কে রে প্রতিদিকে, যদি বাংলায় এরকম দেখো কর্মে মানে অবজেক্টে, অবজেক্টে কে রে প্রতিদিকে থাকে তাহলে প্রিপোজিশন টু বসবে। খেয়াল করো, মানিক রে বার্তাটি পাঠাও, মানিককে। আচ্ছা খেয়াল করো তো, সিন দা মেসেজ টু মানিক, এখানে মেসেজ একটা অবজেক্ট, মানিক একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে না, তো ওই যে কর্মে কে আছে না, অবজেক্টে, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানিক শব্দটা অবজেক্ট না, এখানে বলছে কি, বাংলায় বলছে কি মানিক কে বলছে না, এই যে মানিক কে বলতেছে না, এই যে মানিক কে, মানিক কে, কে বলতেছে না, মানিক কে বলতেছে না, এই যে মানিক কে বলতেছে না, এই যে কে যখন বলতেছে, যখন কে বলতেছে, এই যে কে বললে সেটা, কে যখন বলবে মানিক কে, মানিক কে, মানিক কে, তখন এই কেটা হইতেছে অবজেক্ট, সরি তোমার কেটা হইতেছে প্রিপোজিশন, অবজেক্টের সামনে প্রিপোজিশন, অবজেক্টের প্রিপোজিশন, ঠিক আছে। তো এই যে টু মানে কে, অবজেক্টের সাথে যখন কে বা রে থাকে তখন তার সামনে প্রিপোজিশন টু বসাইতে হয়, বুঝতে পারছো? কে রে প্রতিদিকে, তখন স্কুলের দিকে যাচ্ছি, এই যে আমরা শহরের দিকে, উই আর গোয়িং টু টাউন অন দা বাস, আমরা বাসের উপর বসে বা দাঁড়ায় যাই, এই কারণে অন বসে। আমি টেবিলের উপর বা চেয়ারের উপর বসে আছি, আই অ্যাম আই স্যাট অন দ্য টেবল, টেবিলের উপর বসে আছি মানে টেবিলের সাথে আমার শরীরটা লাগা আছে। দেখো যে টেবিলের উপর বই আছে, অন দা টেবিল এই কারণে হয় বইগুলো টেবিলের সাথে লাগা অবস্থায় আছে, বুঝতে পারছো? তো ওটা আমাদের পড়ানোর বিষয় না। এখানে যে প্রতিদিকে অর্থেও টু বসে, উই আর গোয়িং টু টাউন,
আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? শহরের দিকে যাচ্ছি। তো এই যে দিকে অর্থে প্রিপোজিশন টু বসে। যখন নাউনের সাথে দিকে বসবে, শহরের দিকে, তখন প্রিপোজিশন টু বসাবা। আশা করছি যে এই কনসেপ্টটাও 100% ক্লিয়ার। তারপরে দেখো করণে তৃতীয়া। করণে তৃতীয়া মানে নাউনের সাথে যখন দ্বারা দিয়ে কর্তৃক থাকবে। আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। খেয়াল করো, উইথ এ রোলড আপ, দেখো ব্যক্তির সাথে বসবে বাই। যদি ব্যক্তি থাকে প্রিপোজিশন বসবে বাই, যদি বস্তু হয় প্রিপোজিশন বসবে উইথ। দেখো এইখানে আমি বোঝাচ্ছি তোমাদেরকে, এ রোলড আপ নিউজ পেপার একটা মানে ভাঁজ করানো, মানে ভাঁজ করা নিউজ পেপারকে বোঝাচ্ছে। এটা একটা বস্তু, এই কারণে এইখানে বসবে কি উইথ, উইথ বসছে। এখন আমি যেটা বোঝাতে, অবশেষে আমি ভাজানো বা ভাঁজকৃত সংবাদপত্র দ্বারা মাছিটি মারলাম। বলছে কি যে নাউনের সাথে দ্বারা, কি দ্বারা? ভাজানো বা ভাঁজকৃত সংবাদপত্র দ্বারা। যে নাউনকে কি দ্বারা? সংবাদপত্র দ্বারা। দেখো নাউন সংবাদপত্র দ্বারা, এই যে সংবাদপত্র দ্বারা, নাউনের সাথে দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে তাহলে বস্তুর ক্ষেত্রে বসবে উইথ। এই যে সংবাদপত্রটা একটা বস্তু না, এই কারণে ইংরেজিতে বসছে দ্বারা থাকা বাংলা সত্ত্বেও ইংরেজিতে উইথ। আর দ্বারা দিয়ে অর্থে সেম। দেখো দা বিয়ার্স ওয়াজ কিল্ড বাই এ ম্যান উইথ এ গান। দেখো তো, দেখো এই যে উইথ, দেখো উইথ কি বস্তুর সাথে, যখনই বস্তু বসবে উইথ এ গান। যে দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই এ ম্যান, এই যে দেখো, এই যে বাই এ ম্যান, দেখো ব্যক্তির সাথে যখন হবে, দেখো ধরো এই যে ব্যক্তির দ্বারা, যখন ব্যক্তির দ্বারা, খেয়াল করো দ্বারা যখন বসতেছে ব্যক্তির দ্বারা, ব্যক্তির দ্বারা, এই দ্বারা অর্থে যখন ব্যক্তি দ্বারা হবে তখন বাই, আর বস্তু দ্বারা হলে উইথ। বস্তু এটা কিন্তু ঝামেলা হয়ে যায়, সবাই উইথে বসাইতে চায়। ব্যক্তি দ্বারা বাই, বতে ব্যক্তি, বতে বাই, আর বস্তু উইথ। ঠিক আছে, বস্তু উইথ মনে রাখতে হবে। তারপর নিমিত্তে বা নিমিত্তে চতুর্থী জন্যে অর্থে, জন্যে অর্থে ফর বসে। দেখো আই ওয়েটেড, আমি তোমার জন্য বা তার জন্য অপেক্ষা করলাম। তার জন্য, জন্য অর্থে ফর বসে। এটা খুব সহজ। অপাদানে পঞ্চমী দেখো, অপাদানে বলছে হতে থেকে চেয়ে। দেখো হতে ফ্রম বা দেন, ফ্রম বা দেন। দেখো হতে, হতে এবং থেকে অর্থে ফ্রম বসে, আর চে মানে থেকে, আচ্ছা চে অর্থেও দেন বসে। আচ্ছা দেখো আগে আমি বোঝাই। হি টুক এ হ্যান্ডকারচিপ, হি টুক এ হ্যান্ডকারচিপ ফ্রম হিজ পকেট, হি টুক এ হ্যান্ডকারচিপ ফ্রম হিজ পকেট। তার পকেট হতে সে একটা কি হ্যান্ডকারচিপ নিয়েছিল, পকেট হতে। এই হতে অর্থে, তারপরে হতে অর্থে নাউনের আগে ফ্রম বসছে। তারপর বলছে যে রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম দা বাজার, যে বাজার হতে সে এখনো ফিরে আসে নাই। যে রহিম ইজ টলার দেন করিম, এই যে টলার দেন, রহিম ইজ কল টলার দেন করিম, এই যে দেনটা বসাও, এই দেনটা হইতেছে তোমার চেয়ে অর্থে বসে, রহিম ইজ টলার দেন। ঠিক আছে। আচ্ছা ষষ্ঠী বিভক্তি র অথবা এর অর্থে অফ বসে। এইটা খুব চমৎকার একটা জিনিস। ধরো আমি বলছি যে বাবার টাকা, তাহলে খেয়াল করো এখানে এই যে নাউনের সাথে র আছে না, নাউনের সাথে র আছে না, বাবার টাকায় নাউনের সাথে র আছে না, বাবার টাকা নাউনের সাথে র আছে না, বাবার টাকা, বাবার টাকা নাউনের সাথে কি র আছে না, নাউনের সাথে র। এই যে বাবা, বাবার টাকায়, এই যে বাবা, বাবার টাকা, খেয়াল করো বাবার টাকা নাউনের সাথে র আছে, র, র যদি থাকে, নাউনের সাথে যদি র থাকে তাহলে প্রিপোজিশন অফ বসাইতে হয়। তাহলে কিভাবে বসাবো? এই বাবার সামনে তখন অফ বসাবো, র এর জন্য বাবার সামনে অফ। তাহলে অফ বাবা, বাবাই লিখলাম আমি, ফাদার না লিখি, অফ বাবা, যে বাবার টাকা, তাহলে অফ বাবা, আর টাকাটা তার আগে বসাবো, তাহলে মানি অফ বাবা, মানে মানি অফ ফাদার। এরকম যদি হচ্ছে রানার, রানার স্কুল, তাহলে অফ রানা, আর স্কুলটা তার আগে, স্কুল অফ রানা, তাহলে রানার স্কুল। বুঝছো? স্কুল অফ রানা মানে রানার স্কুল। যে মাস্টারের বই, তাহলে 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 মাস্টারের বই, তাহলে মাস্টারের বই যার সাথে র থাকবে তার আগে অফ আসবে। মাস্টারের সাথে র আছে না, মাস্টারের বই, তাহলে মাস্টারের আগে অফ আসো, তাহলে অফ মাস্টার, তার অফের আগে বই, বুক লিখবা। বুঝছো কি? অফ মাস্টার, এই যে মাস্টারের বই, তাহলে অফ মাস্টার তারপরে বই। বুঝছো? আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আসো ফর, না ফর, এটা ফর না, এখানে হবে অ্যাট অথবা ইন। এই বইটা এগুলো ভুল কেন রে ভাই? এগুলো তো আসলে এখানে অ্যাট অথবা ইন হবে। দেখো দেখো অ্যাট অথবা ইন হবে। দেখো এ অতে, এ অতে আই লিভ অ্যাট সাগরপাড়া
ইন রাজশাহী। আই ডু নট ড্রাইভ ইন দ্য ফগ ইন দ্য রেইন। খেয়াল করো, দেখো নাউনের সাথে যদি অন্তস্তোয়া থাকে, দেখো সাগর পাড়ায়, দেখো কুয়াশায়, বৃষ্টিতে, রাজশাহীতে, এই যে নাউনের সাথে এ অন্তস্তোয়া এবং তে আছে, এই যে রাজশাহীতে, বৃষ্টিতে, কুয়াশায়, এই যে নাউনের সাথে যদি এ অন্তস্তোয়া তে থাকে, তাহলে ছোট স্থানের সামনে বসবে অ্যাট, আর বড় স্থানের সামনে বসবে ইন। আই লিভ অ্যাট সাগরপাড়া, আমি সাগরপাড়ায় বসবাস করি বা বাস করি, তাহলে অ্যাট সাগরপাড়া, সাগরপাড়ায়, এইখানে অ্যাট বসবে। আর রাজশাহীতে, তে বড় স্থান, সাগরপাড়া ছোট এই কারণে অ্যাট, আর রাজশাহী সাগরপাড়ার তুলনায় বড় এই কারণে ইন। এই পর্যন্ত তোমাদেরকে আমার পড়ানো ছিল। প্রিপোজিশন খুব বেসিক একটা ধারণা দিলাম, আপাতত ডিটেলস প্রিপোজিশন আমি তোমাদেরকে পড়াবো না, এটার পেছনে কারণ আছে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে টেন্স পড়াবো, টেন্স। ওকে, আগামী ক্লাসে টেন্স পড়াবো। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যারা মাস্টার ইংলিশের গ্রামার পার্টের জন্য এ টু জেড আমার কোর্সটা কিনতে চাও, তোমরা চাইলে কিনতে পারো। আমার কোর্সের বিশেষ আকর্ষণ যেটা, আমার কোর্সে জুমে কথা বলা যায়, ক্লাসে কথা বলা যায়, কমেন্ট না, ফেসবুকে ক্লাস হয়, বাট আমার কোর্সের বিশেষ আকর্ষণ ক্লাসে কথা বলা যায়। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি, মাস্টার বইয়ের A to Z পেইড কোর্স সে তোমরা এই ফ্যাসিলিটিসটা পাবা। ক্লাসে কথা বলা, 0 থেকে বেসিক কোর্স ফ্রি, আর মোট ক্লাস বইটা শেষ হইতে যত ক্লাস লাগে, এবং 510 টাকা এককালীন ফি দিয়ে ভর্তি হওয়া যায়। 01707442501 এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ভর্তি হতে পারো। এবং আমি প্রতিটা ক্লাস আমি একা নিব, ঠিক আছে, আমি একা নিব, যেভাবে পড়াই আরো ধীরে ধীরে পড়াবো। তোমরা প্রতিটা প্রশ্ন করে করে আমাকে জিজ্ঞাসা করে উত্তর নিতে পারবা, ঠিক আছে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, রানিং ব্যাচ এখন চলতেছে, রানিং ব্যাচেই তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে সকলেই।